নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আর আজ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গপ্পখোরের পর্দায়। আজ আপনি শুনতে চলেছেন লেখক অপূর্ব সেনের কলমে এক গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প, কাঁচা মাছের খিদে। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজ কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে না আপনার জন্য কোনো প্রশ্ন। আজ আপনার জন্য থাকছে একেবারে নতুন একটি প্রশ্ন, আপনার অভিজ্ঞতার প্রশ্ন। কখনো কি আপনার সঙ্গে এমনটা ঘটেছে, ধরুন আপনি বাসে বা মেট্রোতে জানলার ধারে বসে আছেন, আপনার পাশেই দুজন অচেনা লোক, হয়তো স্বামী স্ত্রী বা দুই বন্ধু। তারা খুব নিচু গলায় কিন্তু সাংঘাতিক রেগে গিয়ে ঝগড়া করছে। আপনি ইচ্ছে না করলেও দুই একটা কথা আপনার কানে আসছেই। আপনি লোক দুটোকে চেনেন না, তাদের গল্পটাও জানেন না, কিন্তু ওই দুই একটা কথা শুনেই আপনি মনে মনে একটা গোটা গল্প সাজিয়ে ফেললেন। আপনি ঠিক করে ফেললেন কে ঠিক আর কে ভুল, কে দোষী আর কে ভুক্তভোগী। অথচ আপনি গল্পের শুরুটাও কিন্তু জানেন না, শেষটাও নয়। কি অদ্ভুত, তাই না? আপনার সঙ্গে যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে কখনো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতার কথা লিখে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে বাছাই করা সেই অভিজ্ঞতার গল্প আমি আগামী গল্পে পড়ে শোনাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখক অপূর্ব সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, কাঁচা মাছের খিদে। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে, তাই সম্পূর্ণ গল্পটি শুনুন। শুরু হচ্ছে কাঁচা মাছের খিদে। পৌষের সন্ধ্যা। উত্তরের হিমেল হাওয়াটা আজ যেন একটু বেশি কনকনে। গোসাইডাঙ্গার মোড়ে নীরেনের চায়ের দোকানের ঝাঁপটা অর্ধেক ফেলা। ভেতরে টিমটিম করে জ্বলছে একটা হ্যাজাক বাতি। তার হলদে আলোয় চালের বাতা থেকে ঝুলে থাকা মাকড়সার জালগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁশের বেঞ্চিতে চটের বস্তা জড়িয়ে গোল হয়ে বসে আছে জনাচারেক লোক। বাইরে জমাট বাঁধা কুয়াশা, আর ভেতরে মাটির ভাঁড় থেকে ওঠা গরম চায়ের ধোঁয়া। সব মিলিয়ে আসরটা বেশ জাঁকালো। আজকের আড্ডার বিষয়বস্তু আর 5টা দিনের মতো নয়। আজ আলোচনার কেন্দ্রে রয়েছে ভাঁড়ের পাশে বেঞ্চের উপর পড়ে থাকা একটা ভাঁজ করা খবরের কাগজ। নীরেন নিজে আজ কম কথা বলছে। চা বানাতে বানাতে কান খাড়া করে আছে। গগন মাস্টার, গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, খবরের কাগজটা আর একবার মেলে ধরে হ্যাজাকটার কাছে নিয়ে গেলেন। তার চশমার কাঁচটা ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে। ব্যাপারটা খুব সাংঘাতিক হে। গগন মাস্টার গলা খাঁকারি দিয়ে বললেন, খবরের কাগজে বড় বড় করে ছেপেছে। এ আমাদের গোসাইডাঙ্গার জন্যই লজ্জার কথা হে। নিতাই পাল, যার মুদির দোকানটা মোড়ের উল্টো দিকেই, সে অধৈর্য হয়ে বলল, আরে মাস্টার মশাই, যা লেখা আছে সোজা সাপটা বলুন না। সেই থেকে তো কাগজটাই নাড়াচাড়া করছেন দেখছি। গগন মাস্টার ভুরু কুঁচকে তাকালেন। সোজা সাপটা ব্যাপার নয় বলেই তো এত ভাবছি। এ যে সে লোক নয়, স্বয়ং থানার বড় কর্তা ধনঞ্জয় সাহার ছেলে, 12 বছরের সুমন। ছেলেটাকে নাকি বিগত 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। চায়ের ভাঁড়ে একটা লম্বা চুমুক দিয়ে কেষ্টমণ্ডল, যে পেশায় চাষি, সে বলল, সে তো কালকেই শুনেছিলুম, কিন্তু কাগজে নতুন কি লিখলো বলেন দেখিনি। লিখেছে। গগন মাস্টার খবরের কাগজের একটা অংশে আঙুল বোলাতে বোলাতে বললেন, লিখেছে যে বড় কর্তার তো শত্রুর অভাব নেই, দাপিয়ে বেড়ানো অফিসার। সবাই ভেবেছিল কোনো শত্রুতা করেই কেউ ছেলেটাকে কিডন্যাপ করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আজ 3 দিন হতে চলল, কেউ একখানা চিঠি পর্যন্ত করলো না মুক্তিপণের জন্য। নীরেন এবার উনুনে কয়লা ঠেলতে ঠেলতে মুখ খুলল। তার টাকা চাইল না, তবে ব্যাপারটা কি? আরে সেটাই তো রহস্য। কোথাও মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। ছেলেটা যেন বেমালুম উবে গেছে। পুলিশ নাকি তোলপাড় করে খুঁজছে, কিন্তু কোনো কিনারাই পাচ্ছে না। ধনঞ্জয় সাহার মতো লোকের ছেলে যদি এমনভাবে হাওয়া হয়ে যায়। কথাটা শেষ করলেন না মাস্টার মশাই। দোকানের ভেতর একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো।
বাইরে থেকে শুধু রাত পোকাদের ডাক আর মাঝে মাঝে কুকুরের ক্ষীণ চিৎকার ভেসে আসছে। নিতাই পাল ফিস ফিস করে বলল, আমি তো অন্য কথা শুনেছিলাম। লোকে বলছে বড় কর্তা সেদিন ওই আধারখালির দিকে কাঁধে সব উচ্ছেদ করতে গেছিল। চুপ করো না। গগন মাস্টার ধমকে উঠলেন। যা জানো না তা নিয়ে কথা বলো না। তবে হ্যাঁ, কাগজে ও লিখেছে যে সুমনের খোঁজ দিতে পারবে তার জন্য বেশ বড় সড়ো একটা ইনাম ঘোষণা করা হয়েছে। অনেক টাকার ব্যাপার। টাকা? কেষ্টমণ্ডল একটা দীর্ঘশ্বাস ফেলল। টাকা দিয়ে কি হবে মাস্টার, যদি ছেলেটারই না ফেরত পায়? বড় কর্তার দাপট খুব, কিন্তু আজ তার মুখের দিকেও নাকি তাকানো যাইতেছে না। ছেলের শোকে পাথর হয়ে গেছে একেবারে। বাইরের কুয়াশাটা যেন আরো ঘন হয়ে দোকানের ঝাঁপ গলে ভেতরে ঢুকতে চাইছে। সবাই চুপচাপ। প্রত্যেকেই ভাবছে 3 দিনের মধ্যে একটা জ্যান্ত ছেলে গেল কোথায়। হিম শীতল বাতাসটা যেন নদীর বুক বেয়ে উঠে এসে আছড়ে পড়েছে গোবিন্দর ভাঙা চালের মাটির ঘরে। দিনের শেষ আলোটুকু নিভে যাওয়ার সাথে সাথেই চারপাশটা কেমন থমথমে আর নির্জন হয়ে উঠেছে। ঘরের দাওয়ায় বাঁশের খুঁটিটায় পিঠ ঠেকিয়ে এক উদাস দৃষ্টিতে বসে আছে গোবিন্দ। সারাদিন নদীতে ডিঙি ভাসিয়ে জাল ফেলে যেটুকু জুটেছে তাতে ঠিক মতন পেট চলে না। আজকেও মাছ বিশেষ একটা ওঠেনি। তার মনমরা মুখটা অন্ধকারে প্রায় মিশে গেছে। উঠোনের এক কোণে শুকনো পাতা আর ধুলোবালি নিয়ে এক মনে খেলে চলেছে তার 12 বছরের ছেলে বটুক। বয়স 12 হলেও বোঝার উপায় নেই, কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে ছেলেটা। গোবিন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে। সেই ভারী বাতাস ভেদ করে একটা ক্ষীণ স্বর বেরিয়ে আসে তার গলা থেকে। বটু, বটু, চিন্তা করিস না রে বাপ। আমরা আবার শহরে যাব। সেখানে বড় মাছের বাজারে মাছ বেচলে অনেক পয়সা হবে। তোর জন্য নতুন গরম জামা আনবো, তোরে বড় ডাক্তার দেখাবো। দেখবি তুই আবার কথা বলবি, ঠিক বলবি। বটুক কোনো উত্তর দেয় না। সে হয়তো শুনতেও পায়নি, সে তার খেলাতেই মগ্ন। গোবিন্দ আবার বীর বীর করে ওঠে, যেন নিজেকেই শোনাচ্ছে। যার জলে ভেসে সংসারটা চলে, যার মাছ ভেসে দুটো অন্ন জোটে, সেই নদী যে তোর মাকে এমন করে কেড়ে নেবে সে কথা কি আমি জানতাম রে? জানলে কি আর। কথাটা শেষ করতে পারল না গোবিন্দ। গলার কাছে একটা কষ্ট দলা পাকিয়ে ওঠে। ঘরের দাওয়ায় বসে এই কথাই ভাবছিল গোবিন্দ। সবটাই যেন চোখের সামনে ভাসছে। দিনটা ছিল বৈশাখের মাঝামাঝি। বটুকের মামা বাড়িতে কি একটা উৎসব ছিল। ঠিক ছিল দুপুর দুপুর মাছ বেচে ডিঙি নিয়ে রওনা দেবে ওরা। কিন্তু সেদিনই নদীতে মাছ উঠেছিল খুব। লোভে পড়ে গোবিন্দ দেরি করে ফেলেছিল। যখন শহরের ঘাট থেকে ফিরল তখন সূর্য পাটে বসেছে। আকাশটা কেমন যেন গোমরা মুখ ছিল। তবু সে ভেবেছিল ঘণ্টাখানেকের পথ ঠিক পৌঁছে যাবে। কিন্তু মাঝ নদীতে আসতেই সব ওলট পালট হয়ে গেল। পশ্চিমের আকাশটা যেন দৈত্যের মতো কালো হয়ে ছুটে এলো। সেই কালবৈশাখীর তাণ্ডব গোবিন্দ জীবনে ভোলেনি। ডিঙিটা খড়কুটোর মতো উল্টে যাওয়ার আগে সে শুধু দেখেছিল তার স্ত্রী প্রাণপণে বটুককে আঁকড়ে ধরার চেষ্টা করছে। গোবিন্দ সাঁতরে বটুককে টেনে তুলেছিল, কিন্তু কিন্তু ওর মাকে পারেনি। গোবিন্দর স্ত্রী সাঁতার জানত না। সেই আক্ষেপটা আজও তার বুক চিড়ে দেয়। যদি সেদিন একটু আগে ফিরত, যদি দুপুরের রোদ থাকতে থাকতে রওনা দিত, তাহলে হয়তো এমনটা হতো না।
সেই ঘটনার পর থেকেই বটুক কেমন যেন পাথর হয়ে গেছে। কথা বলা তো দূরে থাক, কোনো দিকে তার হুঁশ নেই। ছেলেটা একেবারে বোবা হয়ে গেছে। গোবিন্দ যখন এইসব ভাবনায় ডুবে আছে, ঠিক সেই সময় উঠোনে এসে দাঁড়ালো তার বন্ধু হারান। হারানো মাছ ধরে, কাছেই বাড়ি। সে গোবিন্দর কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, এত ভাবলে কি আর চলে রে গোবিন্দ? শরীরটাকে যে শেষ করে ফেললি। ভগবান যার কপালে যা লিখে রেখেছে তা তো হবেই, কি আর করবি বল। গোবিন্দ কোনো কথা বলল না, শুধু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। হারানের চোখ পড়ল উঠোনের কোণে। দুটো বাঁশের খুঁটির মাঝে একটা দড়ি টাঙানো, আর তাতে ঝুলছে রাজ্যের সব অদ্ভুত লতা পাতা, শুকনো শ্যাওলা, আরও কী সব শিকড় বাকড়। দিনে দিনে গোবিন্দ কেমন যেন উন্মাদ হয়ে যাচ্ছে। হারান একটু বিরক্ত হয়ে বলল, আরে তুই আবার ওইসব আবর্জনা জমানো শুরু করেছিস? গোবিন্দর চোখটা হঠাৎ জ্বলে উঠল। সে হারানের দিকে তাকিয়ে বলল, আবর্জনা বলিস না ওগুলো রে, ওদিকে আমি তাবিজ বানাবো। কালীনাথ তান্ত্রিকের কাছে যেটুকু বিদ্যে শিখেছিলাম সবটা কাজে লাগাবো। আমি আমি সব ঠিক করে দেব। আবার বোবা ছেলের মুখে আমি আমি কথা ফিরিয়ে আনবই, তুই দেখিস, আমি কথা ফিরিয়ে আনবই। হারান দুপা পিছিয়ে গেল, চাপা গলায় বলল, তুই আবার পাগলামি শুরু করলি? তুই জানিস না ওই কালীনাথ তান্ত্রিকের জন্যেই নদীর ওই খাঁড়িটা অভিশপ্ত হয়ে গেছে, যেখানটায় তো নৌকা ডুবেছিল। হারান আরও কাছে এসে বলল, শুনিসনি কিছু? ওই কালীনাথ এক ভয়ঙ্কর জল পিশাচিনীর সাধনা করতে গিয়েছিল অমাবস্যার রাতে। সেই পিশাচিনীকে জাগিয়ে তুলেছে। ওই খাঁড়ি এখন অভিশপ্ত। ওখানে যখনই কোনো জেলে মাছ ধরতে যায় কিছু না কিছু অঘটন ঘটে। আর তুই কিনা সেই ওই ঝড়ের রাতে ওই পথ দিয়েই ছ্যা 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 ছ্যা। চুপ কর হারান, ওসব কথা তোদের ভুল ধারণা। কালীনাথ তান্ত্রিকের ক্ষমতা আছে বলেই না সেবার বলাই ময়রার মেয়েটারে যে পেতনিতে ধরেছিল সেটা সারিয়ে দিল। আর ওই যে হরে কৃষ্ণ সাহার 12 দিনের জ্বর কিছুতেই সারে না। তান্ত্রিকের একটা ভুল পড়া খেয়েই তো জ্বর গায়েব হয়ে গেল। লোকটার ক্ষমতা আছে, সেই পারবে আমার ছেলেটারে ভালো করতে। গোবিন্দ আবার উঠোনের দিকে তাকালো। বটুক তখনও এক মনে ধুলো ঘেঁটে চলেছে। গোবিন্দ শটটা কান্নায় বুঝে এলো। ওই দেখ দেখ আমার ছেলেটা কেমন খেলা করছে। একবার যদি কথা বলতো, শুধু বাবা বলি ডাকতো, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। হারান আর কোনো কথা বলল না। সে বুঝতে পারছিল গোবিন্দকে এখন কিছু বোঝানো যাবে না। সে শুধু একবার বটুকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো, তারপর গোবিন্দকে বলল, আচ্ছা আমি আজ আসি, রাত বাড়ছে। এই বলে হারান আর এক মুহূর্ত দাঁড়ালো না। কোনো দিকে না তাকিয়ে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার দ্রুত মিলিয়ে যাওয়া ছায়ামূর্তিটার দিকে গোবিন্দর তাকিয়ে মনে হলো যেন কিছু একটা থেকে ভয়ে পালিয়ে গেল। হারান চলে যাওয়ার পর উঠোনের অন্ধকারটা যেন আরো কয়েক গুণ ভারী হয়ে গোবিন্দর বুকের ওপর চেপে বসল। পৌষের কনকনে হাওয়াটা এখন যেন আর বাঁশ ঝাড়ে নয়, সরাসরি তার পাঁজর ভেদ করে ঢুকে যাচ্ছে। আর সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়েই সে বসে রইল, যেখান দিয়ে হারান মিলিয়ে গেল। কিছুক্ষণ পর গোবিন্দ যেন তন্দ্রা থেকে জেগে উঠল। সে উঠোনের সে শূন্য কোণটার দিকে তাকিয়ে রইল, যেখানে একটু আগে পর্যন্ত হারানের চোখ আটকে ছিল। গোবিন্দর ফ্যাকাশে ঠোঁট দুটো সামান্য নড়ল। বটু, বাবা মার আর খেলতে হবে না, আয় আয় ঘরে আয়। বড্ড ঠান্ডা লেগে যাবে তো, দেখছিস না বাইরেটা কেমন কনকনে হাওয়া দিচ্ছে। চারপাশ নিস্তব্ধ, কেবল দূর থেকে ঝিঁঝি পোকার একটানা ডাক আর পাতা খসার শব্দ
সেই নৈশব্দকে আরো গভীর করে তুলেছে। কোনো সাড়া না পেয়ে গোবিন্দ একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলল। কাঁধটা কেমন ঝুলে পড়েছে তার। কথা তো বলবি না তা জানি। আয়, বড্ড খিদে পেয়েছে। আমি আমি ভাত বাড়ছি। গোবিন্দ টলতে টলতে উঠে দাঁড়ালো। ঘরের ভেতরে মাটির চুলার পাশে রাখা মাটির কলসি থেকে কাঁসার থালায় জল ঢালল। তারপর এক মুঠো পান্তা ভাত আর সামান্য নুন লঙ্কা। ঘরের কোণে একটা তেলের কুপি টিমটিম করে জ্বলছে। সেই আলো আঁধারিতে গোবিন্দর ছায়াটা দেয়ালের উপর এক অতিকায় দৈত্যের মতো কাঁপছে। এবার সে নিজের থালা নিয়ে বসল, কিন্তু খাওয়ার আগে প্রথম গ্রাসটা তুলে ধরল ঘরের সবচেয়ে অন্ধকার কোণটার দিকে। সেই কোণটায় কুপির আলো পৌঁছায় না। বলল, নে বাবা, হাঁ কর। বড্ড রোগা হয়ে গেছিস তুই, কিচ্ছু খাস না। সারাদিন শুধু ধুলোবালি নিয়ে খেলা। গোবিন্দর শীর্ণ হাতটা শূন্যে স্থির হয়ে রইল। তার চোখ দুটো অপলক সেই অন্ধকারের দিকে। ভাতের দলা থেকে কয়েকটা ভাত টুপ করে শব্দ করে তার কোলের গামছায় ঝরে পড়ল। গোবিন্দর হুঁশ ফিরল। সে অন্যমনস্কের মতো বাকি গ্রাসটা নিজের মুখে পুড়ে দিল। তারপর চিবোতে চিবোতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বিড়বিড় করে বলল, তোর মা থাকলে আজ কত কি রেঁধে খাওয়াতো। সে বড় ভালো রাঁধতো রে বটু। ওই নদীর জল যে এমন সর্বনাশ করবে তা কি আর জানতাম রে। কথাগুলো আর শেষ হয় না। গোবিন্দ শুধু শূন্য থালার দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে আলো ফুটতেই গোবিন্দ সেই অদ্ভুত লতাপাতা আর শ্যাওলাগুলো উঠোনের চাটাইয়ের উপর শুকোতে দিল। সেগুলোর থেকে একটা ভ্যাপসা আষ্টে গন্ধ বেরোচ্ছে। আর ঠিক সেই সময় গোবিন্দর প্রতিবেশী নিতাই তার ক্ষেতের দিকে যাচ্ছিল। গোবিন্দকে ওই বিচিত্র জিনিসপত্র নাড়াচাড়া করতে দেখে সে থমকে দাঁড়াল। ও কি গো গোবিন্দদা, ওসব কি গো? গোবিন্দ মুখ না তুলে খুব গম্ভীর গলায় উত্তর দিল, বটুর জন্য ওষুধ বানাচ্ছি। ও কথা বলবে, খুব শিগগিরই বলবে। নিতাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আর কোনো কথা বাড়ালো না। গোবিন্দর দিকে একটা অদ্ভুত সকরুণ দৃষ্টিতে তাকিয়ে মাথা নিচু করে হনহন করে চলে গেল। তার সেই চাহনিটা গোবিন্দর চোখ এড়ালো না। সে দেখল গ্রামের লোকেরাও তাকে এমনভাবে এড়িয়ে চলে। হঠাৎ করেই গোবিন্দর মনে হল, এই সামান্য লতাপাতায় আর কাজ হবে না। কালীনাথ তান্ত্রিকের কাছে সে যেটুকু বিদ্যা শিখেছিল তা একেবারেই অকেজো। তার মনটা শক্ত হয়ে উঠল। হারানের কথাগুলো তার কানে বাজতে লাগল। অভিশপ্ত খাড়ি, জল পিশাচিনী আর কালীনাথের ক্ষমতা। গোবিন্দ ঠিক করল সে যাবেই। কালীনাথ তান্ত্রিকের বাড়ি নদীর ওপারে। সেই অভিশপ্ত খাঁড়িটা পার হয়েই যেতে হয়। একসময় সে ওই তান্ত্রিকের সঙ্গ দিয়েছিল, কিন্তু সবটা শেখা হয়নি। এবার তাকেই ধরতে হবে। ওই জল পিশাচিনী আমার যা নেওয়ার নিয়ে গেছে। আমার স্ত্রীটাকে খেয়েছে, ছেলের কথা কেড়েছে। আমার আর ভয় কিসের? আমার তো কোনো ভয় নাই। আমার ছেলের কথা বলতেই হবে।
কালীনাথকে পারতেই হবে। কাল কাল সকালেই আমি বটুককে নিয়ে রওনা দেব। কিন্তু সেই কাল সকাল আর পরিকল্পনা মতো এগোলো না। গভীর রাতে একবার গোবিন্দর ঘুমটা ভেঙে গিয়েছিল। গোয়াল ঘর থেকে তার গাই গরুটা কেমন একটা আর্তনাদ করে উঠেছিল, কিন্তু সারাদিনের ক্লান্তিতে তার শরীর পাথরের মতো ভারী হয়েছিল। সে ভেবেছিল হয়তো শিয়াল দেখেছে, তাই আর উঠে যায়নি। ভোরে উঠে ডিঙি ভাসানোর আগে গোবিন্দ গোয়াল ঘরে গেল গরুটাকে জাবনা দেওয়ার জন্য। কিন্তু গোয়াল ঘরের দরজায় পা দিয়েই সে জমে পাথর হয়ে গেল। ঘরের মাটির মেঝে রক্তে ভেসে যাচ্ছে, চাপ চাপ রক্ত। আর সেই রক্তের সাগরের মধ্যে পড়ে আছে কেবল গরুটার সামনের দুটো পা। বাকি দেহটা উধাও, যেন যেন ধারালো কিছু দিয়ে নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে। গোবিন্দর চোখ দুটো আতঙ্কে কপালে উঠে গেল, সারা শরীর শিউরে উঠল। সে এক পাও এগোতে পারল না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই বীভৎস দৃশ্যের দিকে। কে করল এই কাজ? শেয়াল বা বাঘের কাজ এ নয়। এমন এমন নিখুঁতভাবে কে কেটে নিতে পারে? তবে কি ভোরের সেই বীভৎস দৃশ্য গোবিন্দকে কয়েক দণ্ডের জন্য অসাড় করে দিলেও তার পেটের জ্বালা আর ছেলের চিন্তার কাছে সেই আতঙ্ক বেশিক্ষণ টিকতে পারল না। গরুটা তার শেষ সম্বল ছিল, আর সেই সম্বল হারিয়ে সে যেন আরো মরিয়া, আরো বেপরোয়া হয়ে উঠল। সে ঠিক করল আজ যেভাবেই হোক টাকাটা জোগাড় করে কালীনাথ তান্ত্রিকের জন্য দুটো গেরুয়া বস্ত্র, তেল, সিঁদুর আর কিছু তার জন্য ফল নিয়ে তার কাছে যাবে। এতে কালীনাথ খুশি হবে, সাহায্য করবে গোবিন্দকে। গোবিন্দের মনে পড়ল শহরের বড় আড়তদার বিপিন মহাজনের কাছে তার কিছু টাকা পাওনা আছে। গত কয়েক মাস ধরে সে নিয়মিত মাছ জুগিয়েছে, কিন্তু মহাজন সব টাকা শোধ করেনি। হিসেব মতো 50 টাকা তার পাওনা। ডিঙি ভাসানোর মতো মনের অবস্থা তার ছিল না। সে ভাঙা গোয়ালঘরের দিকে আর না তাকিয়ে হনহন করে হাঁটতে শুরু করল শহরের পথে। মহাজনের বিশাল অট্টালিকার বাইরে চণ্ডীমণ্ডপে সে যখন পৌঁছল তখন সবে সকাল গড়িয়ে দুপুর, কিন্তু মহাজনের সঙ্গে দেখা নেই। গোবিন্দ সেই চণ্ডীমণ্ডপের এক কোণে ছেঁড়া চটের উপর জড়সড় হয়ে বসে রইল। দুপুর গড়িয়ে বিকেল হল, পেটের ভেতর আগুন জ্বলছে, কিন্তু সে নড়ল না। অবশেষে বিকেলের মরা আলো যখন উঠোনের সুপারি গাছের মাথা ছুঁয়েছে, তখন বিপিন 7 মাইল দূরে তার বেয়াইয়ের বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরলেন। গোবিন্দকে দেখে সে বিরক্তিতে ভুরু কোঁচকাল। এই কিরে, এই অসময়ে এসে বসে আছিস যে? গোবিন্দ হাত কচলাতে কচলাতে বলল, আজে আজে বড় বিপদে পড়েছি বাবু। আমার আমার সেই পাওনা 50টা টাকা যদি। 50 টাকা? হ্যাঁ? মহাজন যেন আকাশ থেকে পড়ল। আরে কিসের 50 টাকা? এই তো সেদিন 10 টাকা দিয়ে দিলাম। যা যা যা, এখন যা, হিসেব পরে হবে এখন। বাবু, গরুটা আমার কাল। গোবিন্দ মিনতি করার চেষ্টা করল, কিন্তু মহাজন আর তার কথা শুনতে রাজি নয়। সে তার খাস চাকরকে ডেকে বলল, এই, ওকে 20টা টাকা দিয়ে বিদায় করতো। সকাল থেকে ভ্যান ভ্যান করছে। দূর। দুটো 10 টাকার নোট গোবিন্দর দিকে ছুঁড়ে দেওয়া হলো। গোবিন্দর ইচ্ছে করছিল টাকা দুটো মহাজনের মুখের ওপর ছুঁড়ে মারে, কিন্তু সে পারল না। এই 20 টাকাই এখন তার কাছে অনেক। সে নোট দুটোকে ময়লা গামছায় সাবধানে বেঁধে আর কোনো কথা না বলে বেরিয়ে এলো।
তখন সন্ধ্যা প্রায় নামি নামি করছে। সে সোজা তার ঘরের সেই অন্ধকার কোণটার দিকে এগিয়ে গেল। বটু, বাবা বাবা আমার আর দেরি করিস না, চল চল, দেরি করা যাবে না। আজ আজ তোর কথা ফিরিয়ে আনতে হবে। আজ ভরা অমাবস্যা, এইরকম তিথিতেই তো এইসব কাজ হয়। সে একটা জীর্ণ কাঁথা দিয়ে পরম যত্নে কি একটা পুটুলির মতো জড়িয়ে নিল। সেটার আকার একটা 12 বছরের ছেলের চেয়ে অনেক ছোট, কিন্তু গোবিন্দর কাছে তা যেন পৃথিবীর চেয়েও ভারী। সেই কাঁথা জড়ানো কিছু একটাকে বুকে আঁকড়ে ধরে সে তার ডিঙির দিকে এগিয়ে গেল। নৌকার খোলের ভেতর যে ছোট্ট ছাউনি মতন জায়গাটা রয়েছে, অর্থাৎ ছইয়ের ভেতর, সেটিকে খুব সাবধানে ওখানে শুইয়ে দিল। তারপর নৌকোর বাঁধন খুলে লগি ঠেলে যেই সে নৌকোটাকে ঘোরাতে যাবে, ঠিক সেই সময় হারানের গলা ভেসে এলো। আরে ও গোবিন্দদা, আরে সারাদিন দেখিনি যে কোথায় ছিলে। আমি তোমার বাড়ি অবধি গিয়েছিলাম। আরে যা শুনলাম এ তো বড় খারাপ গো। তোমার গরুটা। গোবিন্দ লগি ঠেলতে ঠেলতেই গরুর কথাকে উড়িয়ে দিয়ে বলল, আর বলিস না, গিয়েছিলাম বিপিন মহাজনের বাড়িতে, কিছু টাকা আটকে ছিল, তাই আনতে গেছিলাম। সেই ইচ্ছে করেই তান্ত্রিকের কথাটা চেপে গেল। হারান শুনলে আবার হাজারটা প্রশ্ন করবে, আটকাতে চাইবে। হারান দেখল গোবিন্দ নৌকাটাকে স্রোতের দিকে না নিয়ে নদীর উল্টো দিকে সেই অভিশপ্ত খাঁড়ির দিকে ঘুরিয়ে নিচ্ছে। তাই আঁতকে উঠে বলল, আরে ও দাদা, ওইদিকে কোথায় চললি? সন্ধে নেমে এলো যে। আরে একা একা ওই খাঁড়ির দিকে ভুলেও যাস না, জায়গাটা ভালো না। গোবিন্দর মুখটা কঠিন হয়ে উঠল। সে লগিটা শক্ত করে ধরে বলল, আরে একা কোথায় রে, আমি একা নাকি? হারান অবাক হয়ে বলল, একা নয়, তবে আর কে আছে তোর সাথে? গোবিন্দ নৌকার ছইয়ের দিকে মাথা হেলালো। ওই তো সইয়ের ভেতর বটু বসে রয়েছে, ওকে নিয়েই তো যাচ্ছি রে। হারান চমকে উঠল। তার দৃষ্টিটা তীক্ষ্ণ করে নদীর জলের ওপর ভাসমান ডিঙিটার দিকে তাকালো। সেই ছোট ছইয়ের ভেতরে অন্ধকার ছাড়া আর কিছুই স্পষ্ট দেখা যায় না। হারান কয়েক মুহূর্ত সেই অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো ভেতরে যেন ছেঁড়া কাঁথা আর দড়ির একটা স্তূপ পড়ে আছে। নাকি নাকি ওটা সত্যি কিছু একটা বাচ্চার মতো। হারানের বুকটা ধড়াস করে উঠল। সে আর ওইদিকে তাকাতে পারল না। গোবিন্দর চোখের দিকে তাকিয়ে দেখল সেই চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক জলজল করছে। হারান বুঝল একে এখন আর কোনো কথা বলে লাভ নেই। সে ঢোক গিলে বলল, ও আচ্ছা, ঠিক আছে, তা যাচ্ছিস যা, কিন্তু বেশি দেরি করিস না ভাই, তাড়াতাড়ি ফিরে আসিস। আজ আবার অমাবস্যা, নদীর মেজাজ ভালো থাকবে না। গোবিন্দ আর কোনো উত্তর দিল না। সে সজোরে লগি দিয়ে নদীর বুকে শেষ ধাক্কাটা দিল। ডিঙিটা ধীরে ধীরে সেই কালচে জলের উপর দিয়ে অভিশপ্ত খাঁড়ির জমাট বাঁধা অন্ধকারের দিকে এগিয়ে চলল। হারান একদৃষ্টে সেই মিলিয়ে যাওয়া নৌকোর দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না সেটাকে অন্ধকার গিলে ফেলল। ডিঙিটা ততক্ষণে মাঝ নদীতে। পৌষের এই হিমশীতল রাতে নদীটা যেন আরো বেশি নির্জন, আরো বেশি ভয়ের। এই নদীটার নাম আধারখালি। গ্রামের লোক এ নামেই ডাকে। দিনের বেলা তো এই জল কেমন কালচে দেখায়, আর এখন অমাবস্যার এই ঘনিয়ে আসা অন্ধকারে সেই জল যেন ঘন আলকাতরার মতন। লগির প্রতিটি শব্দ জলে ছলাৎ ছলাৎ ধ্বনি তুলছে। চারপাশের নিস্তব্ধতায় কেমন অস্বাভাবিক তীব্র হয়ে বাজছে।
গোবিন্দ লগি বাইতে বাইতে ছইয়ের ভেতরের অন্ধকারের দিকে তাকিয়ে কথা বলে চলেছে। তার গলার স্বর কুপির আলোর মতোই কাঁপছে, কিন্তু তাতে উত্তেজনা রেশ স্পষ্ট। সে বলছে, ভয় পাস না ভাব বটু, এই তো চলে এলাম বলে। দেখবি কালীনাথ তান্ত্রিকের কি তেজ, কি বিশাল শরীর, মাথায় জটা, ধবধবে সাদা গায়ের রং, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। দেখলি বুকটা কেঁপে ওঠে। সামনে গিয়েই আগে ওনার পায়ে পড়ে যাবি, বুঝলি? তারপর আমি বাবাকে ধরে যা করার, যা বলার সব বলবো, করবো। খুব শিগগিরই তুই আবার আগের মতো কথা বলবি, দেখিস। শিগগিরই কথা বলবি তুই। গোবিন্দ একটু দম নিল। লগিটা জোরে একবার ঠেলে নৌকাটাকে স্রোতের দিকে এগিয়ে দিল। 12টা বছর না হলে যে এসব কাজ করা যায় না রে বাপ। তোর মা যখন গেল তখন তোর সবে বয়স 10 বছর। তাই তো এই 2 বছর আমাকে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে হলো। এই 2 বছর তুই যা জ্বালিয়েছিস, বাপরে বাপ। তবে সত্যি বলতে কি, তোর এই জ্বালাতনটাই আমার বেশি ভালো লাগে, বুঝেছিস? সব ঠিক হয়ে যাবে, দেখবি বাপ। দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা এই বাপ বেটাতে মিলে এই আধার খালির বুক চিরে কত মাছ ধরবো। সেই মাছ শহরে বেচে নতুন ঘর তুলবো, টিনের চালা দেব, কত কি করবো, কত কি। কথাগুলো বলতে বলতে গোবিন্দর গলাটা ধরে এলো। অনেক কিছু করবো রে, অনেক কিছু। সে লগিটাকে নৌকার পাটাতনে সাবধানে শুইয়ে রাখল। চারপাশটা এতক্ষণে এমন কালো হয়ে গেছে যে নিজের হাত পাটাই ঠাহর করা যায় না। গোবিন্দ দেশলাই জেলে ছইয়ের মুখ থেকে ঝুলতে থাকা হারিকেন বাতিটা আস্তে করে জ্বালিয়ে দিল। একটা হলদেটে ম্রিয়মান আলো ডিঙিটার ছোট্ট গণ্ডিটাকে কোনো ক্রমে আঁকড়ে ধরল। সামনেই সেই খাঁড়িটা, সেই অভিশপ্ত বাঁক, যেখানে আজ থেকে ঠিক 2 বছর আগে তার জীবনের সব আলো নিভে গিয়েছিল। হারিকেনের আলোয় খাঁড়ির মুখের জলটা চিকচিক করে উঠল। জায়গাটা দেখেই গোবিন্দর সারা শরীরটা একবার ছমছম করে উঠল। তার যেন মনে হলো এই 2 বছরে কিছুই বদলায়নি। তার স্ত্রী যেন আজও ওই কালো জলের নিচেই অপেক্ষা করে আছে। এই হিম শীতল বাতাসের মধ্যেও সে যেন তার ভিজে শাড়ির গন্ধ পেল। গোবিন্দর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। নৌকাটা যখন সবেমাত্র সেই অভিশপ্ত খাঁড়ির মুখে ঢুকিয়েছে, ঠিক সেই সময় ছইয়ের ভেতরের নিশ্ছিদ্র অন্ধকার থেকে 3 বার একটা অদ্ভুত ঘড়ঘড়ের শব্দ ভেসে এলো। গোবিন্দ যেন এই শব্দটার জন্যই প্রস্তুত ছিল। সে এতটুকু চমকালো না, বরং তার মুখের সেই ফ্যাকাশে হাসিটা আবার ফুটে উঠল। এই বাবা, কি হয়েছে রে তোর? এই তো আর একটুখানি পথ। খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, খিদে পেয়েছে? সে পরম স্নেহে বলল। খুব ঘন ঘন খিদে পায় আজকাল তোর। খিদেটা যেন বড্ড বেড়ে গেছে আগের থেকে। অবশ্য বড় হচ্ছিস, এই বয়সেই তো খিদে পায়। আমরা যখন তোর মতো ছিলাম, আমার মা ঠাকুমারা কত নাড়ু, মোয়া, মুড়ি, পাটালি গুড় এসব তৈরি করে খাটের নিচে রেখে দিত, চৌকির তলায় লুকিয়ে রাখতো। আমি ঠিক খুঁজে খুঁজে বের করে খেতাম। কম মার খাইছি নাকি এর জন্য? তোকে দেখলেই আমার সেসব কথা মনে পড়ে যায়। তবে হ্যাঁ, তোর খিদেটা যেন একটু অন্যরকম। তা হোক গে, দাঁড়া দাঁড়া।
তোর জন্য খাবার এনেছি আমি। হ্যাঁ, এই বলতে বলতে গোবিন্দ হারিকেনের হলদেটে আলোতেই ছইয়ের ভেতরে রাখা সেই সাদা রঙের পুঁটুলিটা সাবধানে খুলতে লাগলো। তার হাত দুটোয় বিন্দু মাত্র জড়তা নেই, আর গিঁটটা খুলতেই সেই হলদে আলোয় এক বীভৎস দৃশ্য ফুটে উঠল। পুঁটুলির ভেতর থেকে বেরিয়ে এলো একটা আস্ত পালক ছাড়ানো ফ্যাকাশে সাদা মুরগি। সেটার ঘাড়টা নেতিয়ে একপাশে ঝুলে আছে, আর 3টে কাঁচা রুই মাছ। গোবিন্দ সেটার দিকে এক পলক তাকালো, তারপর পরম অবহেলায়, যেন এটা কোনো ভাত রুটির মতোই সাধারণ খাবার, সেগুলি তুলে নিয়ে নৌকোর ভিজে পাটাতনের ওপর রাখল। গোবিন্দ সেই পালক ছাড়ানো ফ্যাকাশে মরা মুরগিটা নৌকার ভিজে পাটাতনের উপর রেখে সবেমাত্র সোজা হয়ে বসেছে। হারিকেনের হলদেটে আলোটা নৌকার দুলুনিতে অল্প অল্প কাঁপছে, আর ঠিক সেই মুহূর্তে ছইয়ের ভেতরে সেই নিকষ কালো অন্ধকারের বুক চিরে দুটো সাদাটে বিন্দু দপ করে জ্বলে উঠল। ওগুলো চোখ নয়, যেন যেন দুটো ঘষা শামুকের খোল। সেই বিন্দু দুটো স্থির হয়ে রইল এক মুহূর্ত, ঠিক পাটাতনের ওপর রাখা মরা মুরগিটার দিকে তাকিয়ে। তারপর খুব ধীরে ধীরে সেই বিন্দু দুটো অন্ধকারের ভেতর থেকে সামনের দিকে এগিয়ে আসতে লাগল। হারিকেনের আলোটা ছইয়ের মুখে পড়েছে, কিন্তু ভেতরটা তখনও জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো দুটো হাত। না না, হাত নয়, সেগুলোকে হাত বললে ভুল হবে। গোবিন্দর শীর্ণ কালো হাতের পাশে সে দুটো হাত যেন অন্য জগতের, অসম্ভব রকমের ফোলা আর থলথলে, যেন মরা মানুষের চামড়ার ভেতরে দিনের পর দিন জল ঢুকে আছে। চামড়াগুলো পচে পচে সাদাটে সবুজ হয়ে গেছে, কোনো কোনো জায়গায় ফেটে গিয়ে নৌকার পাটাতনের উপর চটচটে পিচ্ছিল এক ধরনের রস গড়িয়ে পড়ছে। সেই হাত দুটোয় আঙুল আছে ঠিকই, কিন্তু সেগুলো বেঁকে গিয়ে হুকের মতো হয়ে গেছে। হাত দুটো ধীরে ধীরে এগিয়ে এলো মুরগিটার দিকে, আর সেই হাতের পেছনে হারিকেনের হলদেটে আলোয় ধীরে ধীরে প্রকাশিত হলো হাত দুটোর মালিক। সেটা বটু, কিন্তু সে গোবিন্দর স্মৃতির সেই 12 বছরের ছেলে নয়। হারিকেনের আলোয় যা দেখা গেল তা কোনো মানুষের অবয়ব নয়, সেটা একটা ফুলে ফেঁপে ওঠা পচা গলা দেহ, যেন আধার খালির কালো জলের তলায় 2 বছর ধরে থাকার পর সেটা আজ ওপরে উঠে এসেছে। সারা গায়ে শ্যাওলা আর ছোট ছোট শামুক গুগলি জড়িয়ে আছে। মাথাটা অস্বাভাবিক রকম বড়, জল শুষে ফেঁপে উঠেছে, মুখটা হাঁ হয়ে আছে, কিন্তু তার ভেতরটা কেবল একটা কালো গহ্বর। ঘাড়টা এমনভাবে একপাশে বেঁকে আছে যে মনে হয় মেরুদণ্ড বলে আর কিছু নেই। হাত পাগুলো অদ্ভুতভাবে মুচড়ে গেছে, যেন জলের তোড়ে বারবার পাথরে আছড়ে পড়েছে। সেই ঘষা শামুকের মতো সাদা চোখ দুটোয় কোনো পলক নেই, কোনো ভাষা নেই। এই বিভৎস জিনিসটা তার পচা ফোলা হাত দুটো দিয়ে মরা মুরগিটাকে এক ঝটকায় খামচে ধরল। তারপর একটা ঘরে গলায় ভেতর থেকে উঠে আসা শব্দ করে সেটাতে মুখ ডোবালো। হারিকেনের আলোয় এক নারকীয় দৃশ্য ফুটে উঠল। বটুর সেই পচা গলা অবয়বটা কাঁচা মুরগিটার বুক ঠোঁট দিয়ে নয়, সেই গহ্বরের মতো মুখ দিয়ে ছিঁড়ে খাবলে খাবলে খেতে লাগলো। কাঁচা মাংস ছেঁড়ার চর চর শব্দ আর ছোট ছোট হাড় ভাঙার কটকট আওয়াজ সেই নিস্তব্ধ খাঁড়ির জলে প্রতিধ্বনিত হতে লাগলো।
রক্ত আর পচা চামড়ার আষ্টে গন্ধে গোবিন্দর ছোট্ট ডিঙির ভেতরটা যেন নরক হয়ে উঠল। অথচ গোবিন্দ সেই দৃশ্যের দিকে অপলক তাকিয়ে রইল। তার মুখে ভয়ের লেশ মাত্র নেই, বিন্দু মাত্র আতঙ্ক বা ঘৃণা নেই। উল্টে তার খসখসে ফাঁটা ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত পরম তৃপ্তির হাসি। ছেলের খাওয়া দেখে একজন বাবা যেভাবে খুশি হয়, ঠিক সেভাবেই হাসছে সে তার পিশাচ সন্তানের দিকে তাকিয়ে পরম স্নেহে বলল, যাক, খিদেটা তাহলে মিটবে। নে ভালো করে খেয়ে নে, ঝটপট কর, আমরা ওই পারে প্রায় পৌঁছে গেলাম বলে। বটু কোনো উত্তর দিল না। সে শুধু সেই কাঁচা মাংসে মুখ গুঁজে ঘর ঘর শব্দ করে চলল। গোবিন্দ আর সেদিকে তাকালো না। আবার নৌকোর লগিটা হাতে তুলে নিল। খাড়ির অন্ধকার জলের দিকে তাকিয়ে লগি ঠেলতে ঠেলতে সে গুনগুন করে একটা বাউল গানের সুর ভাঁজতে লাগলো। মনে মাঝি তোর বৈঠান রে, আমি আর যেন কিছুই হয়নি, যেন নৌকার পাটাতনে বসে কোনো পিশাচ নয়, তার আদরের ছেলেই টিফিন খাচ্ছে। এই দৃশ্য, এই গন্ধ, এই শব্দ, এ সবই যেন গোবিন্দর গত 2 বছরের নিত্যদিনের সঙ্গী। পাটাতনের ওপর রাখা আস্ত মুরগিটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। বটুর সেই বিভৎস অবয়বটা ঝুঁকে পড়ে তার ফোলা পচা জিভ দিয়ে পাটাতনের ওপর লেগে থাকা রক্তের শেষ কণাটুকু চেটে পুটে সাফ করে নিল। খাওয়া শেষ হতেই সেই জিনিসটার সারা শরীর অদ্ভুত এক কাঁপুনিতে দুলে উঠল। সে দুপায়ে কোনো ক্রমে ভর দিয়ে ফোলা হাত দুটো নৌকার পাটাতনের ওপর রেখে একটা অদ্ভুত জান্তব ভঙ্গিতে বসল। তারপর তার সেই মুন্ডহীন বেঁকে যাওয়া ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে গোবিন্দর দিকে তাকালো। সেই সাদাটে ঘষা শামুকের মতো চোখ দুটো এক দৃষ্টে গোবিন্দকে দেখছে। গোবিন্দর মুখে তখনও সেই তৃপ্তির হাসি। সে হাসি মুখেই বলল, খিদে মিটেছে তাহলে? যাক, এই তো আর 2 মিনিট, ওই যে পার দেখা যাচ্ছে। আর একটুখানি দাঁড়া বাবা, আর একটুখানি দাঁড়া। গোবিন্দ লগি ঠেলতে ঠেলতে নিজের মনেই কথা বলে চলেছে, কিন্তু হঠাৎ সে খেয়াল করল বটু আর ছইয়ের মুখে বসে নেই। সে তখন 1 পা 2 পা করে নৌকার খোলা পাটাতনের দিকে এগিয়ে আসছে। হারিকেনের আলোয় তার সাদাটে ফোলা শরীরটা তখন চকচক করছে। গোবিন্দর ভুঁড়ো কুঁচকে গেল। কি হলো? এদিকে আসছিস কেন? যা যা যা, চইয়ের ভেতরে গিয়ে বস। আরে বস বলছি, যা। কিন্তু বটু তার কোনো কথা শুনল না। সেই অবয়বটা টলমলো পায়ে পচা চামড়ার রস ফেলতে ফেলতে গোবিন্দর দিকে এগিয়ে আসতে লাগলো। এবার গোবিন্দর বুকের ভেতরটা একটু ধড়াস করে উঠল। সে লগিটা ফেলে 2 পা পিছিয়ে গেল। এই, ওদিকে যেতে বললাম না তোরে? তার গলাটা কেঁপে গেল। কি, একটা আস্ত মুরগি খেয়েও তোর খিদে মেটেনি? এই তোর এই খিদে দেখে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে দিনের পর দিন, বলে দিচ্ছি। গোবিন্দ রাগের মাথায় আরো 2-4টে কটু কথা বলে ফেলল, কিন্তু হঠাৎ সে দেখল বটুর সেই সাদাটে চোখ দুটো কেমন যেন দুঃখী দুঃখী দেখাচ্ছে। সেটা একদৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। দৃশ্যটা দেখে গোবিন্দর মনে অদ্ভুত এক মায়া হলো। পরক্ষণে রাগটা দমে গেল। সে বলল, দিনের পর দিন তোর এমন খিদে বাড়তে থাকলে আমার তো একদিন সব ফুরিয়ে যাবে রে। তোরে খাওয়াতে খাওয়াতে আমি যে ফকির হয়ে গেলাম।
আচ্ছা তখন কি করবি শুনি? হ্যাঁ, তখন তখন না হয় আমারই খেয়ে নিস। কথাটা নিতান্তই বেখেয়ালে রাগের মাথায় বলে ফেলেছিল গোবিন্দ, কিন্তু কথাটা শোনা মাত্রই বটুর সেই দুঃখী ভাবটা এক লহমায় উধাও হয়ে গেল। সেই সাদাটে চোখ দুটো যেন জ্বলে উঠল, তার সেই গহ্বরের মতন মুখটা সামান্য ফাঁকা হলো, আর তার ঠোঁটের কষ বেয়ে এক ফোঁটা ঘন লালারস গড়িয়ে পড়ল পাটাতনে। সে এক হিংস্র লোলুপ দৃষ্টিতে গোবিন্দর দিকে তাকালো। গোবিন্দর শির দাঁড়াবে, এবার ভয়ের একটা হিমশীতল স্রোত নেমে গেল। সে কাঁপা গলায় বলল, কি চাস? কি চাস তুই? হ্যাঁ, কি চাস? ওইভাবে ওইভাবে তাকা আছিস কে? হ্যাঁ, ওইভাবে তাকা আছিস কে? আমি আমি তোর বাবা, বুঝলে যাস না? বটু এক মুহূর্ত দাঁড়ালো না। গোবিন্দর কথা শেষ হওয়ার আগে সেই পচা গলা শ্যাওলা ধরা শরীরটা এক লাফে গোবিন্দর ওপর ঝাঁপিয়ে পড়ল। আরে বাবা রে! গোবিন্দ চিৎকার করে উঠল, কিন্তু সেই ফোলা জল ভরা দেহটার অসম্ভব গায়ের জোর, সেটা এক ধাক্কায় গোবিন্দকে নৌকার পাটাতনের ওপর ফেলে দিল। গোবিন্দর পিঠটা পাটাতনের কাঠে ঠুকে গিয়ে যেন ভেঙে গেল। বটু তার বুকের ওপর চেপে বসেছে। গোবিন্দ তার সমস্ত শক্তি দিয়ে সেই পিশাচটাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ভয়, রাগে, যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার এতদিনের চেপে রাখা সমস্ত শক্তি যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে এলো। ভুলে যাস না, আমি তোর বাবা। সেদিন নৌকা ডুবিতে তোর মায়ের দেহটা খুঁজে পাইনি, কিন্তু কিন্তু তোর মরা দেহটা আমি পেয়েছিলাম। আঁকড়ে ধরে তুলে এনেছিলাম এই নৌকায়। বটু তার ঘাটটা গোবিন্দর মুখের কাছে নামিয়ে আনছে। তার মুখ থেকে পচা রক্তের গন্ধ আসছে। গোবিন্দ উন্মত্তের মতো চেঁচাতে লাগলো, কালীনাথ তান্ত্রিকের কাছে আমি সব সাধনা শিখেছিলাম। সেই সাধনা দিয়েই তোর মরা দেহে পিশাচকে ঢুকিয়ে আমি আমি বাঁচিয়ে রেখেছিলাম। এই শরীরটা পচে যাচ্ছিল, তাই তো আমি থানার বড় কর্তার ছেলেটাকে ধরে আনলাম। কত কষ্ট করে ওকে খুন করে ওর তাজা দেহটা বাঁচিয়ে রেখেছি তোকে তোকে নতুন দেহে বসাবো বলে। আর তুই কি না গোবিন্দর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তোর খিদে মেটাতে কি না করেছি আমি। আমার নিজের পোষা গরুটারে, আমার লক্ষ্মীটারে তোর সামনে কেটে খাইয়েছি, তবু তোর খিদে মিটলো না। ছেড়ে দে আমায় ছেড়ে দে। কিন্তু কোনো কথাই সেই পিশাচকে স্পর্শ করল না। বটু একটা ভয়ঙ্কর ঘরে আওয়াজ করে তার সেই গহ্বরের মতন মুখটা বড় করে হাঁ করল। হারিকেনের আলোয় দেখা গেল তার মাড়িতে মানুষের দাঁতের বদলে গজিয়েছে সরু সরু সূচলো দাঁতের শাড়ি। আর পর মুহূর্তে সেই দাঁতগুলো সে বসিয়ে দিল গোবিন্দর পেটের নরম মাংসে। গোবিন্দর গলা চিরে একটা তীব্র জান্তব চিৎকার বেরিয়ে এলো। সে অনুভব করলো তার পেটের চামড়া, মাংস ছিঁড়ে যাচ্ছে। সে শেষবারের মতো গোঙাতে গোঙাতে বলল, তুই ভুল করছিস। তোরে প্রাণ দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমার ভুল হয়েছিল। তার আর কথা বলার শক্তি রইল না। বটু তখন তার পেটের ভেতর মাথা ঢুকিয়ে দিয়েছে। গোবিন্দ নিজের চোখে দেখল তার নাড়ি, ভুঁড়ি, কলজে সবকিছু সেই পিশাচটা খাবলে খাবলে বের করে আনছে আর খাচ্ছে। চিৎকারটা গোবিন্দর গলার কাছে এসে থেমে গেল। তার হাত পা নিস্তেজ হয়ে পাটাতনের ওপর এলিয়ে পড়ল। চোখের সামনে হ্যারিকেনের হলদেটে আলোটা ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। নিভে যাওয়ার আগে সে শেষবার দেখল তার বুকের ওপর বসে থাকা সেই বিভৎস পিশাচটা তার হৃৎপিণ্ডটা কামড়ে ধরেছে।
তারপর আর কিছু মনে নেই। আধার খালির কালো জলে শুধু মিশে গেল একটা কচমচ করে কাঁচা মাংস চিবিয়ে খাওয়ার শব্দ। পরদিন সকাল, আধারখালির খাড়ি থেকে অনেকটা দূরে নিশিগঞ্জ গ্রামের ঘাটে একটা ছোট্ট নৌকা এসে ভিড়েছে। ভোরের আলোয় দুই একজন জেলে ঘাটে এসে অবাক হয়ে দেখল নৌকোটা দড়ি দিয়ে বাঁধা নেই, স্রোতে ভাসতে ভাসতে কোনোভাবে এসে আটকে গেছে। কৌতূহলী হয়ে তারা নৌকাটার কাছে গেল, আরে কার নৌকা রে এটা? তা তো জানি না। কিন্তু নৌকায় কেউ নেই। পাটাতন জুড়ে শুধু ছোপ ছোপ শুকনো রক্ত, আর এক কোনায় পড়ে আছে একটা হাত খাওয়া মরা মুরগির মাথা। নৌকার ছইয়ের মুখে কয়েকটা ভিজে শ্যাওলা এমনভাবে লেপ্টে আছে যেন কেউ এইমাত্র জল থেকে উঠে ওখানেই বসেছিল। জেলেরা কিছুই বুঝল না, তারা অবাক হয়ে শুধু এদিক ওদিক তাকাতে লাগল। একটা খালি নৌকা, রক্তের দাগ, আর একটা মুরগির মাথা। এই অদ্ভুত দৃশ্যটার কোনো ব্যাখ্যা খুঁজে পেল না তারা। শুনলেন কাঁচা মাছের খিদে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন আজমিরা খাতুন, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, অভিজিৎ নাথ, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, মানস জানা, প্রিয়াঙ্কা মজুমদার, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, শেখ মুস্তাকিন, মনীষা হালদার, রাধারানী, সুদীপ্ত শাসমাল, অত্রেই মান্না, করুণা বিশ্বাস, মোহাম্মদ সাদ্দাম হোসেন, দোলন রায়, অর্ণা রায়, মমতা গোস্বামী, মল্লিকা বারিক, ইমরান, শুভঙ্কর দাস, ইমরান সর্দার, মুজাহিদ সর্দার, ঈশানী বিশ্বাস, তন্দ্রা দত্ত, সৌতিক মণ্ডল, সৌমেন দে, গুরুদাস গায়েন, রাখি সাহা, প্রিয়াঙ্কা প্রামাণিক, মায়া প্রামাণিক, তাপস দাওয়ান এবং পূজা দাওয়ান। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আজকের মতো এপিসোডটি এখানেই শেষ করা যাক। আবার দেখা হবে একটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।